স্যার শেষ হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় আমরা ওই প্রক্রিয়াটি শেষে এখন 2n² থিমটা নিয়ে একটু কথা বলে আমরা আজকের এই সৃজনশীল অংশটা মোটামুটি ক্লোজ করব আর কি। সেটি হলো এই যে 2n² নিয়ম অনুসরণ করে কি করে না এই বিষয়টা নিয়ে একটা বলা হয়েছে হলো যে তোমার একটার ভর হলো মানে প্রোটন সংখ্যা হলো 20 আর একটা হলো তোমার 9। যেটা 9 সেটা তোমার বিন্যাসটা খুব সহজ আর কি, অর্থাৎ 281। আমি ভুল বললাম মনে হয় 2 তারপরে 7। তার মানে একটা অনুসরণ করছে, কিন্তু যেটা এ মৌল অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা 20, প্রোটন সংখ্যা 20, সেটি কিন্তু সেটা করতেছে অনুসরণ না। করছে না। অর্থাৎ ও প্রোটন সংখ্যা 20 বা পারমাণবিক সংখ্যা 20 হলো তোমার ক্যালসিয়ামের। তাহলে সেটি কেন করছে না? দেখো 2n² নিয়মটা কি আসলে, এটা আগে ভালো করে বুঝতে হবে। 2n² রুলসটা হলো আমরা লিখতেছি 2n², অর্থাৎ সামনে 2 থাকিছে, n হলো কক্ষপথের নম্বর। সাপোজ যদি এটা 3 নম্বর কক্ষপথ হয় তাহলে n সমান কত? 3 না? জি স্যার। n সমান 3, তাহলে 2n² থিমটা তাহলে কি হবে? 2 গুণন, 3 স্কোয়ার। হ্যাঁ, 3 এর উপর স্কোয়ার, বা 3 এর উপর 1 দ্বারা গুণ করলে তো এখন প্রশ্ন হলো 3 নম্বর কক্ষপথ, 3 3 9, এতে 2 গুণন হলো তোমার কত? 18। 9। 9। 3 3 কত? 9, তা 9 দুগুণে কত হবে? 18। 18। তাহলে তাহলে তুমি দেখো এখানে দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে হবে হলো, যেহেতু 20টা দেওয়া আছে, তাহলে 20টার মধ্যে প্রথম কক্ষপথে হবে হলো 2n² নিয়ম ধরে 2টা, দ্বিতীয় কক্ষপথে হবে 8টা। কথা বুঝছো কি? তৃতীয় কক্ষপথে 18টা হওয়ার কথা, কিন্তু হচ্ছে কয়টা? স্যার তৃতীয় কক্ষপথে 8টা। 8টা। চতুর্থ কক্ষপথে যা হয়েছে 2টা। 2টা। তা চতুর্থ কক্ষপথটা 2টা হওয়ার দরকার নেই তো, আমার তো দরকার আগে তৃতীয় কক্ষপথটা 18টা করা। কিন্তু তৃতীয় কক্ষপথে হ্যাঁ আমি স্যার। 18 না করেই কিন্তু চতুর্থ কক্ষপথে চলে গেছি। জি স্যার। আশা করি বুঝতে পারছো মূল সমস্যাটা। হ্যাঁ স্যার, মূল সমস্যা বুঝতে পারছি। তো এটা উপসক কেন চিত্রের হলো ব্যাপার সেটা শুধু। নেই ব্যাখ্যা। এখন বুঝতে পারছো কি কেন হলো? আমরা একটু কেনর জবাবটা খুঁজবো। এখানে দেখো এই মৌল হলো তোমার কি 20 হওয়াতে এটি ক্যালসিয়াম, তারপরে এর এর ইলেকট্রন বিন্যাসের নীতি অন্যান্য বিষয় নিয়ে কথা বলা হয়েছে, তারপরে এটি কোন নিয়ম অনুসরণ করছে, কি অপশন, সবকিছু এখানে দেয়া আছে। কিন্তু এখন এই যে n+l, এই ব্যাখ্যাটা কি ক্লিয়ার তোমার কাছে? এটা কি পারো? হ্যাঁ স্যার, এটা আমাকে দেখাইছিলেন। আচ্ছা, এটা এখন সেখানে আমি পারি। তোমাকে নিশ্চয়ই পড়াইছি যে এটা 3D-তে না ঢুকে 4S কেন গেল আগে। হ্যাঁ স্যার, এটাও আমাকে দেখাইছিলেন স্যার, শক্তিক্রমের ঠিক ব্যাপারটা। সেম জিনিসই, সেম জিনিসই। ওটা আমি ব্যাখ্যা করে দিবে এখানে। হ্যাঁ, এই দেখো না এখানে তাই দেওয়া আছে। ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। জি স্যার। তো আশা করি এটা ক্লিয়ার। ওই যে মানে তোমাকে যেহেতু পড়াইছি 3D-তে না ঢুকে 4S কেন গেল, এখানেও ঠিক সেম জিনিসই। তো আজকে আমরা এটা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, নেক্সট দিনে আমরা এর পরবর্তী অংশ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার আমরা যে বলি স্যার বৈদ্যুতিক ব্যাপার স্যার, মানে এই বিদ্যুৎ বা তড়িৎ বলতে আসলে কি বোঝানো হয়? তোমার এক কথায় এটার উত্তর দেওয়া খুবই কঠিন, তবু তোমাকে যে এক কথায় বোঝানো যাবে সেটি হলো
ইলেকট্রনের গতিশীলতা বা ইলেকট্রনের মুভমেন্টটাই হলো তড়িতের জন্য মূল অপশন। অর্থাৎ তোমার এরকম পড়ে মনে হবে যে আসলে কি ইলেকট্রন যায় না প্রোটন যায়। তো বই পুস্তকে লেখা আছে যে বিদ্যুৎ চলে প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ সেখানে পড়ে তোমার মনে হবে যে আসলে প্রোটন গুলো মনে হয় যাচ্ছে, জি কিন্তু স্যার। এটা সত্য নয়। মূলত প্রোটন যাওয়া আসা করে না, যাই হলো ইলেকট্রন। এটা নিয়ে যখন তুমি ইলেকট্রনের বিদ্যুতের উপর পড়াশোনা করবা, তখন আশা করি যে এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবা। জি স্যার, মানে পদার্থবিজ্ঞান তো দেওয়াই আছে। হ্যাঁ, ওটা নিয়ে দশম অধ্যায় বা একাদশ অধ্যায়ে ওটার উপর অবশ্যই আলোচনা আছে, ইনশাল্লাহ তখন দেখানো যাবে। শুধু এখন জানা এইটুকু যে গতিশীল ইলেকট্রনের প্রবাহটাই হলো বিদ্যুৎ প্রবাহ, শুধু জি এইটুকুই স্যার। জানো। বা এটার পিছনে ব্যাখ্যা কি বা কি অপশন সেগুলো নিয়ে হয়তো পরে কথা বলা হবে। তো ঠিক আছে, আজকে আমরা এই অংশটা আপাতত ক্লোজ করছি।